হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্ন উত্তর দিব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর দিয়েছিলাম। সেই ভিডিওটি তোমরা যারা এখনও দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তর, সূর্য চারপাশে ঘোরার সাথে সাথে পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। পৃথিবীর এক পাক পূর্ণ আবর্তনের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন, সৌর দিন কি? উত্তর, কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখায় পরপর দুটি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হলো সৌরদিন। পৃথিবীর একটি সৌরদিনের সময়কাল 24 ঘন্টা। তারপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তনের গতিবেগ কোথায় সবচেয়ে বেশি ও কোথায় সবচেয়ে কম? উত্তর, পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি হয় আর 2 মেরুতে সবচেয়ে কম হয়। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো? উত্তর, পৃথিবীর আবর্তন গতি না থাকলে দিনরাত্রি সংগঠন হতো না, সূর্যোদয় ও সূর্যাস্ত হতো না। পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকতো সেই অংশ সবসময় আলোকিত থাকতো, আর ওই আলোকিত অংশে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সবকিছু পুড়ে যেত। অন্যদিকে সূর্যের বিপরীত দিকের অংশে আলোর অভাবে চিরস্থায়ী অন্ধকার ও শীতলতা বিরাজ করত। তাপের অভাবে সেই স্থানে সর্বদা বরফ জমে থাকত। সর্বোপরি পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকত না। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলে কি কি হয়? অথবা পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি লেখো। উত্তর, পৃথিবীর আবর্তন গতির ফলে পর্যায়ক্রমে দিনরাত্রি হয়, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, জোয়ারভাটার সৃষ্টি হয়, পৃথিবীর অভিগত গোলাকার রূপ বজায় থাকে এবং উদ্ভিদ ও প্রাণী জগতের অস্তিত্ব টিকে থাকে। 6 নম্বর প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে? উত্তর, অভিগত গোলাকার পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় এবং বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয়। এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। 7 নম্বর প্রশ্ন, উষা কি? উত্তর, সূর্যোদয়ের ঠিক আগে পৃথিবীর অন্ধকার অংশ ছায়াবৃত্ত পেরিয়ে আলোকিত অংশে প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব দিকের আকাশে ক্ষীণ আলোর সৃষ্টি করে। এই সময়টি হলো উষা। 8 নম্বর প্রশ্ন, গোধূলি কি? উত্তর, সূর্যাস্তের ঠিক পরে পৃথিবীর আলোকিত অংশ ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার অংশে প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে ক্ষীণ আলোর সৃষ্টি করে। এই সময়টি হলো গোধূলি। এবার 9 নম্বর প্রশ্ন, ফেরেলের সূত্র কি? উত্তর, পৃথিবীর আবর্তন গতির জন্য উৎপন্ন কেন্দ্র বহির্মুখী বলের কারণে সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল 1856 সালে এই বিষয়টি প্রথম উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। এবার 10 নম্বর প্রশ্ন, কোরিওলিস বল কি? উত্তর, 1835 সালে ফরাসি বিজ্ঞানী গ্যাসপার ডি কোরিওলিস প্রমাণ করেন যে পৃথিবীর আবর্তন গতির জন্য একটি কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এটি কোরিওলিসের নাম অনুসারে কোরিওলিস বল নামে পরিচিত। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা বলে দেই, আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো করে মুখস্থ করে রাখবে। বোঝা গেল? ওকে, এবার তোমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নাও। পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে? উত্তর, পৃথিবী তার নিজ অক্ষের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। পৃথিবীর এই গতিকেই বার্ষিক গতি বলে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতির ফলে কি কি হয়? অথবা পৃথিবীর বার্ষিক গতির ফলাফলগুলি লেখো। উত্তর, পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন ও রাতের দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি ঘটে এবং ঋতু পরিবর্তন হয়।
13 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ কাকে বলে? উত্তর, মহাকাশের যে কাল্পনিক পথে পৃথিবী সূর্যকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে চলেছে সেই কাল্পনিক পথকে কক্ষপথ বলে। 14 নম্বর প্রশ্ন, সৌর বছর কাকে বলে? উত্তর, পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একেই সৌর বছর বলে। 15 নম্বর প্রশ্ন, অপসূর অবস্থান কি? উত্তর, যে অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে অপসূর অবস্থান বলে। এই সময় সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব থাকে 15,20,00,000 কিমি। 4 জুলাই এটি ঘটে থাকে। 16 নম্বর প্রশ্ন, অনুসূর অবস্থান কি? উত্তর, যে অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় সেই অবস্থানকে অনুসূর অবস্থান বলে। এই সময় সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব থাকে 14,70,00,000 কিমি। 3 জানুয়ারি এটি ঘটে থাকে। 17 নম্বর প্রশ্ন, রবি মার্গ কি? উত্তর, রবি অর্থাৎ সূর্য এবং মার্গ অর্থাৎ পথ। বছরের বিভিন্ন সময়ে সূর্য পৃথিবীর 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে লম্বভাবে কিরণ দেয়। সূর্যের এই আপাত বার্ষিক গতিপথই রবি মার্গ নামে পরিচিত। 18 নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ বলতে কি বোঝো? উত্তর, 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত মকর ক্রান্তির রেখা থেকে কর্কট ক্রান্তির রেখার দিকে সূর্যের উত্তরমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। এটি হলো সূর্যের উত্তরায়ণ। দেখো এখানে যে আমি ব্র্যাকেটে লিখেছি 23.5 ডিগ্রি দক্ষিণ এবং 23.5 ডিগ্রি উত্তর, এগুলি কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে। বোঝা গেল? আমি যেভাবে এখানে ব্র্যাকেট করে রেখেছি তোমরাও ঠিক একই রকমভাবে ব্র্যাকেটই রাখবে। এবার 19 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের দক্ষিণায়ন বলতে কি বোঝো? উত্তর, 21 জুনের পর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কর্কট ক্রান্তির রেখা থেকে মকর ক্রান্তির রেখার দিকে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। এটি হলো সূর্যের দক্ষিণায়ন। এবার 20 নম্বর প্রশ্ন, জলবিষুব কি? উত্তর, 23 সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে, ফলে উভয় গোলার্ধে দিনরাত্রি সমান হয়। এই দিনটিকে জলবিষুব বলে। উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল বিরাজ করে। এবার 21 নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি কি? উত্তর, 21 জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তির রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এই দিনটিকে কর্কট সংক্রান্তি বলে। এই দিনটি হলো সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা। এই দিনে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত্রি হয়। এবার কর্কট ক্রান্তির রেখার বিপরীত প্রশ্ন, যেটা 22 নম্বরে রয়েছে, মকর সংক্রান্তি কি? উত্তর, 22 ডিসেম্বর তারিখে সূর্য মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। এই দিনে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত্রি হয়। এবার তোমাদের 23 নম্বর প্রশ্ন, কোথায় এবং কেন ঋতু পরিবর্তন ঘটে না? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন ঘটে না, কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে, ফলে সারা বছরই এখানে উষ্ণতা বেশি থাকে। তাছাড়া ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করায় সারা বছরই দিন ও রাত্রির দৈর্ঘ্য এখানে সমান হয়। 24 নম্বর প্রশ্ন, মেরু জ্যোতি কি? উত্তর, মেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি থাকে তখন রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো আলোর ছটা দেখা যায়। একে মেরু জ্যোতি বলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2 নাম্বার এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নিব। তাই তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।